হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব বাস্তু সংস্থানের পিরামিড এবং তার শ্রেণীবিভাগ। বাস্তু সংস্থানের পিরামিডকে ইংরেজিতে ইকোলজিক্যাল পিরামিড বলে, আবার বাস্তু সংস্থানের পিরামিডকে আমরা খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে থাকি। দেখো, বাস্তু সংস্থানের পিরামিডের সংজ্ঞাটা আমরা দেখছি। বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টিস্তর বা খাদ্যের যোগান ব্যবস্থাকে ক্রমান্বয়ে পিরামিডের আকারে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে। আমরা এই ডায়াগ্রামের সাহায্যে এই সংজ্ঞাটাকে দেখে নিচ্ছি। দেখো, বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে একটি বাস্তুতন্ত্র রয়েছে, খাদ্য পিরামিড, যেখানে এই উৎপাদককে খাচ্ছে প্রাথমিক খাদকেরা। তাহলে উৎপাদক হলো খাদ্য, প্রাথমিক খাদক হলো খাদক। আবার প্রাথমিক খাদককে খাচ্ছে গৌণ খাদকেরা। তাহলে প্রাথমিক খাদকরা খাদ্য, গৌণ খাদক হলো খাদক। এইভাবে খাদ্য এবং খাদক এরকম সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন পুষ্টি স্তরকে আমরা কি করছি না পিরামিডের আকারে সাজালে আমরা যে পিরামিডটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে খাদ্য পিরামিড। দেখো, খাদ্য পিরামিড বুঝতে গেলে আমাদের পুষ্টি স্তর বা খাদ্যের যোগান ব্যবস্থাটা কিরকম ভাবে আসছে সেটা দেখো। এই যে পুষ্টি স্তর, এক একটি পুষ্টি স্তর একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে, ধরো অরণ্যের বাস্তুতন্ত্র, ধরো প্রথম পুষ্টি স্তরে ঘাস রয়েছে। এই যে এখানে যদি ঘাস থাকে, ঘাস সূর্য থেকে, সৌরশক্তি থেকে নিজের দেহে আবদ্ধ করে পুষ্টি সংগ্রহ করবে বা শক্তি আনবে। তাহলে এই ঘাসের মধ্যে যে পুষ্টিটা আসলো সেটা হলো প্রথম পুষ্টি স্তর। ঘাসকে যদি ঘাস ফড়িং খায় তাহলে এই পুষ্টিটা কার দেহে যাবে? তাহলে দ্বিতীয় স্তরে যে পুষ্টিটা যাবে সেটা হলো দ্বিতীয় পুষ্টি স্তর। আবার ঘাস ফড়িংকে যদি ব্যাঙ খায় তাহলে এটা হবে তৃতীয় পুষ্টি স্তর, ব্যাঙের দেহে যাবে। ব্যাঙকে যদি সাপ খায় তাহলে সাপের দেহে যে পুষ্টিটা যাবে সেটা হলো চতুর্থ পুষ্টি স্তর। তাহলে এরকমভাবে উৎপাদক থেকে ক্রমান্বয়ে বিভিন্ন পুষ্টি স্তরকে যদি আমরা সাজাই তাহলে নিচে পুষ্টি স্তর বেশি থাকবে এবং ধীরে 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 যত উপরে আমরা উঠবো পুষ্টির পরিমাণ কিন্তু কমবে। দেখো, পুষ্টি বা খাদ্যের যোগান কিন্তু ক্রমশ কমছে। তাহলে এর জন্যেই এই পিরামিডের নিচে কিন্তু প্রশস্ত এবং উপরটা সংকীর্ণ হবে। ঠিক আছে, তাহলে খাদ্য পিরামিড কাকে বলে আমরা বুঝলাম। এবার খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে কি থাকে? সর্বনিম্ন স্তরে থাকে উৎপাদক, এবং এরা সংখ্যায় এবং পরিমাণে সবচেয়ে বেশি হয়। এদের সংখ্যা বা পরিমাণ কি হবে? সবচেয়ে বেশি থাকবে। আর উপরের স্তরে খাদকের সংখ্যা, উপরের স্তরে যে খাদকরা থাকবে সেই খাদকদের সংখ্যা এবং পুষ্টির পরিমাণ দুটোই কমছে। তার জন্য এই প্রশস্ত অবস্থা ধীরে ধীরে সংকীর্ণ হচ্ছে উপরের দিকে। তাহলে এবার আমরা বাস্তু সংস্থানের পিরামিডটা দেখলাম। বাস্তু সংস্থানের পিরামিড বা খাদ্য পিরামিডের শ্রেণীবিভাগটা আমরা দেখে নিই। বাস্তু সংস্থানের পিরামিডকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হলো সংখ্যার পিরামিড, যাকে ইংরেজিতে পিরামিড অফ নাম্বার বলা হয়। 2 নম্বর হলো জিহ্বার পিরামিড বা একে ইংরেজিতে বলা হয় পিরামিড অফ বায়োমাস। 3 নম্বর হচ্ছে শক্তির পিরামিড, একে ইংরেজিতে বলে পিরামিড অফ এনার্জি। এই তিনটি পিরামিড আমি এর আগে একটি ভিডিওতে পুষ্টি স্তর এবং খাদ্য পিরামিড বলে একটি ভিডিওতে এর সংজ্ঞা এবং ডায়াগ্রাম দেখিয়েছি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি একটি নতুন জিনিস দেখাবো, সেটা হলো এই তিনটে পিরামিডের মধ্যে সংখ্যার পিরামিড এবং জিহ্বর এই দুটো পিরামিড এরকম শেপও হতে পারে, এরকম পিরামিডও হতে পারে। একে ইংরেজিতে কি বলা হয়? ইরেক্ট বা আপরাইট, অর্থাৎ নিচটা তলদেশটা প্রশস্ত হবে এবং উপর দিকটা ধীরে ধীরে সংকীর্ণ হবে। একে কি বলে? ইরেক্ট বা আপরাইট পিরামিড বলে। ঠিক আছে, এটা সংখ্যার ক্ষেত্রেও দেখা যেতে পারে আর বায়োমাসের ক্ষেত্রেও দেখা যেতে পারে। আর ইনভার্টেড হচ্ছে ঠিক এর বিপরীত, অর্থাৎ নিচটা সংকীর্ণ এবং উপরের দিকটা প্রশস্ত। একে বলছে সাধারণত কি হয়ে থাকে? পিরামিডের আকার এরকম শেপে হয়ে থাকে, তলদেশ প্রশস্ত আর উপরটা সংকীর্ণ। কিন্তু ইনভার্টেড এই কারণে যে এটার উল্টো হচ্ছে। আর এই দুটো, এই ইরেক্ট বা আপরাইট হচ্ছে নর্মাল যে পিরামিডটা, আর ইনভার্টেড হচ্ছে উল্টো।
এই দুটো আকৃতির পিরামিড কোথায় দেখতে পাওয়া যায়? সংখ্যা পিরামিডের ক্ষেত্রে এবং জীবভরের পিরামিডের ক্ষেত্রে এই দুটো হতে পারে, কিন্তু শক্তির পিরামিড কিন্তু সব সময় ইরেক্ট বা আপরাইট হয়, অর্থাৎ তার শেপ কিরকম হয়? এরকমই হবে, অর্থাৎ তলদেশ প্রশস্ত আর উপরটা সংকীর্ণ। দেখো এখানেও আমি এঁকেছি। সংখ্যার পিরামিড আর বায়োমাসের পিরামিডের ক্ষেত্রে দুটো শেপ হতে পারে, একটা ইরেক্ট বা আপরাইট এরকম শেপ, আর ইনভার্টেড হচ্ছে উল্টো। তাহলে এবার আমরা সংখ্যার পিরামিডটার দুটো নিয়েই আলোচনা করব, অর্থাৎ ইরেক্ট বা আপরাইট এবং ইনভার্টেড দুটোকেই আমরা দেখব। দেখো সংখ্যার পিরামিডের ক্ষেত্রে ইরেক্ট এবং যে আপরাইট এই দুটো, এই যে কোনো অর্থাৎ এই শেপটা কোথায় কোন কোন বাস্তুতন্ত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তৃণভূমির বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র এবং অরণ্য, তৃণভূমি, পুকুর আর অরণ্য বাস্তুতন্ত্রে এরকম আপরাইট যে পিরামিড দেখতে পাওয়া যায়, অর্থাৎ সাধারণভাবে আমরা যে পিরামিডটা পড়ে থাকি সেই পিরামিডটা দেখতে পাওয়া যায়। এটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা ইনভার্টেডটা দেখব। দেখো আমি অরণ্যের বা তৃণভূমির বাস্তুতন্ত্র নিয়েছি, এখানে আমি তৃণভূমির বাস্তুতন্ত্রের উদাহরণটা দিয়েছি। তৃণভূমির বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একেবারে নিচের স্তরে কি রয়েছে? উৎপাদক ঘাস রয়েছে, একে খাচ্ছে পতঙ্গ যারা তৃণভোজী প্রাণী। এই তৃণভোজী প্রাণীকে খাচ্ছে ব্যাঙ, পাখি প্রভৃতি, অর্থাৎ এরা হচ্ছে মাংসাশী। আবার বাজ খাচ্ছে ব্যাঙকে এবং পাখিকে, এরাও মাংসাশী বা সর্বোচ্চ খাদ্য। এরা এই উৎপাদক হচ্ছে ঘাস, তারপরে তৃণভোজী হলো প্রাথমিক খাদ্য, মাংসাশী হলো এটা তৃতীয়, এটা হচ্ছে প্রাথমিক খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, বা একে দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক বলা হয়। আর মাংসাশী খাদককে এই স্তরটা হচ্ছে গৌণ খাদকের পরে হচ্ছে প্রগৌণ খাদক। এটা প্রাথমিক খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদককে আমরা প্রগৌণ খাদকও বলে থাকি। তাহলে তৃণভূমির বাস্তুতন্ত্রে কি দেখা যাচ্ছে? দেখো ঘাসের সংখ্যা কিন্তু প্রচুর, অনেক। একে যখন পতঙ্গ খাচ্ছে তাদের সংখ্যা ঘাসের থেকে কম, ঠিক আছে। এবার পতঙ্গের থেকে ব্যাঙ এবং পাখি এদের সংখ্যা, গৌণ খাদকদের সংখ্যা তৃণভোজী প্রাথমিক খাদকের থেকে গৌণ খাদকদের সংখ্যা কিন্তু কম। আবার ব্যাঙ আর পাখিকে যারা খাবে বাজ, এদের সংখ্যা আরও কম। তাহলে তৃণভূমির বাস্তুতন্ত্রে আমরা এভাবে কি দেখছি? সংখ্যা কিন্তু ক্রমশ পিরামিডের প্রত্যেকটা পুষ্টি স্তরের সংখ্যা কিন্তু ক্রমশ কমছে, ঠিক আছে। তাহলে সংখ্যার পিরামিড এটা হচ্ছে ইরেক্ট বা আপরাইট পিরামিডের ক্ষেত্রে আমরা তৃণভূমির বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র এবং অরণ্য এই তিনটে বাস্তুতন্ত্র আমরা দেখতে পাই কি না, আপরাইট বা ইরেক্ট পিরামিড দেখতে পাই। আর আমি এখানে কোনটার উদাহরণ দেখালাম? তৃণভূমির বাস্তুতন্ত্র দিয়ে উদাহরণ দেখালাম। এবার ইনভার্টেডটা দেখে নিচ্ছি, সেটা সংখ্যার পিরামিডের ক্ষেত্রে। এখানে আমরা একটা বাস্তুতন্ত্র নিয়েছি যেটা হলো পরজীবী এবং একটি গাছের বাস্তুতন্ত্র, পরজীবী এবং একটি গাছের বাস্তুতন্ত্র, ঠিক আছে। ইংরেজিতে কি বলবো? প্যারাসাইটিক অ্যান্ড ট্রি ইকোসিস্টেম, এটা নিচ্ছি। দেখো একদম নিচে যে রয়েছে পিরামিডের, সংখ্যার পিরামিডের একেবারে নিচে যেটা রয়েছে সেটা হলো একটা গাছ রয়েছে, একটি গাছকে আমরা ধরবো, ঠিক আছে। এই একটি গাছের মধ্যে যে এটা হলো উৎপাদক, এ হলো পাখি, হলো প্রাথমিক খাদক, ঠিক আছে। এটা হলো উৎপাদক, এটা হলো প্রাথমিক খাদক। এখানে পাখির সংখ্যা একটা গাছে অনেক থাকবে, তাহলে দেখো এখানে সংখ্যা একটা, এখানে সংখ্যা কিন্তু অনেকগুলো। এবার এই পাখি, এক একটা পাখির দেহে অনেক পোকা থাকে, ঠিক আছে। তাহলে পাখির পরজীবী কি না, অন্য জীবের শরীরে যারা বেঁচে থাকে। তাহলে পাখির ওপরে অনেকগুলো, একটা পাখির গায়ে অনেকগুলো পোকা রয়েছে, তাহলে পরজীবী। দেখো উৎপাদক, প্রাথমিক খাদক, এটা হচ্ছে গৌণ খাদক। গৌণ খাদক যে পরজীবী, অর্থাৎ এখানে পোকা একটা পাখির দেহে অনেক, তাহলে এখানে অনেকগুলো পাখির দেহে আরও অনেক বেশি পোকা, তাহলে আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। তো এখানে একটা ছিল, এখানে অনেকগুলো ছিল, এখানে আরও বেশি। এবার পোকাগুলোর দেহে কিন্তু অনেক মাছি আসে বা অনেক জীবাণু থাকে পোকার গায়ে, এক একটা পোকার গায়ে। তাহলে অনেকগুলো পোকার গায়ে অনেকগুলো মাছি বা পোকা থাকে। তাহলে এই হাইপার প্যারাসাইটস হচ্ছে পরজীবীর পরের স্টেপ, এটা হলো প্রগৌণ খাদক। তাহলে এটা হলো উৎপাদক,
এটা হলো তৃণভোজী বা প্রাথমিক খাদক, পরজীবী হলো গৌণ বা দ্বিতীয় স্তরের খাদক, আর হাইপার প্যারাসাইটস হচ্ছে প্রগৌণ বা সর্বোচ্চ স্তরের খাদক। এটা কোন বাস্তুতন্ত্র? পরজীবী বাস্তুতন্ত্র, পরজীবী এবং একটি গাছের বাস্তুতন্ত্রটা আমরা দেখলাম। তাহলে এখানে সংখ্যার পিরামিড কি হলো? উল্টো হলো। এখানে ছিল কি তৃণভূমি, পুকুর, অরণ্য বাস্তুতন্ত্রে আমরা কি পাই? সংখ্যার পিরামিড হচ্ছে সংখ্যা ক্রমশ নিচ থেকে ওপর দিকে সংখ্যা কমছে, কিন্তু এখানে কি হচ্ছে? সংখ্যা ক্রমশ কিন্তু বাড়ছে। তাহলে সংখ্যার পিরামিডে আমরা দেখলাম, সংখ্যার পিরামিডে আমরা কি দেখলাম? দুটো, একটা হলো ইরেক্ট বা আপরাইট অর্থাৎ নর্মাল যে পিরামিড সাধারণভাবে আমরা যেটা পড়ে থাকি, আর একটা হলো ইনভার্টেড বা উল্টো পিরামিড। দেখো, বাস্তু সংস্থানের পিরামিডের মধ্যে দ্বিতীয় যে পিরামিডটি রয়েছে জীবভরের পিরামিড, এই পিরামিডটাও কিন্তু সংখ্যার পিরামিডের মতো ইরেক্ট বা আপরাইট অর্থাৎ সোজাসুজি এবং ইনভার্টেড অর্থাৎ উল্টো এরকম শেপের হতে পারে। ঠিক আছে, তাহলে এই জীবভর পিরামিডটা কোথায় আপরাইট হবে? দেখো, স্থলজ বাস্তুতন্ত্র বা টেরেস্ট্রিয়াল যে ইকোসিস্টেম আছে সেখানে কিন্তু জীবভর পিরামিড এর আপরাইট হবে, অর্থাৎ সোজাসুজি এরকম তলদেশটা চওড়া হবে, তলদেশ প্রশস্ত হবে এবং ওপর দিকটা ধীরে ধীরে সংকীর্ণ হবে। ঠিক আছে, জীবভর কি? জীবভর পিরামিড কি না, এখানে জীবদেহের শুষ্ক ওজনকে পিরামিড আকারে সাজানো হয়েছে। দেখো, আমরা স্থলজ বাস্তুতন্ত্রে কি দেখা যাচ্ছে? ধরে নিচ্ছি, দেখো তৃণভূমির বাস্তুতন্ত্র দিয়ে আমি দেখাচ্ছি। ঘাইতে তৃণভূমি বাস্তুতন্ত্রের মধ্যে সব থেকে নিচের যে স্তরটা সেখানে রয়েছে উৎপাদক, এর ওপরের যে খাদ্য স্তর বা পুষ্টি স্তর রয়েছে সেখানে রয়েছে ঘাস ফড়িং। ঠিক আছে, এখানে যে জীবভর হবে ঘাসের পরিমাণ অনেক বেশি এবং তার শুষ্ক জীবদেহের যে ওজন হবে সেটাও কিন্তু বেশি হবে, কিন্তু ঘাস ফড়িং এর তুলনায় কম হবে, এর ওজনও অর্থাৎ এর যে জীবদেহের শুষ্ক ওজন কিন্তু বা জীবভর কিন্তু কম হবে, ব্যাঙের সংখ্যাও কম হবে এবং এর ওজনও কিন্তু শুষ্ক ওজনও কম হবে। এবং সাপ অর্থাৎ উচ্চ স্তরে যে সাপ রয়েছে সেও কিন্তু তারও বায়োমাস কিন্তু সব থেকে কম হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? স্থলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে জীবভর পিরামিডটি কিন্তু আপরাইট হবে, অর্থাৎ তলদেশে প্রশস্ত এবং ওপর দিকে ধীরে ধীরে সংকীর্ণ হবে। মানে বায়োমাস কিন্তু উৎপাদক স্তর থেকে উচ্চতর স্তরগুলোতে ক্রমশ কমছে বায়োমাস। এবার জীবভর পিরামিডটার ক্ষেত্রে আমরা ইনভার্টেড বা উল্টো যে শেপটা সেটা আমরা দেখছি কিভাবে হচ্ছে, কোথায় দেখতে পাওয়া যায়। দেখো, এটা দেখা যায় জীবভর পিরামিড স্থলজ বাস্তুতন্ত্রে আপরাইট হয় এবং জলজ বাস্তুতন্ত্র বা অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম সেখানে কিন্তু উল্টো বা ইনভার্টেড হয়। কিরকম? দেখো, ধরো একটা যে কোনো জল তুমি জলজ বাস্তুতন্ত্র তুমি নিলে, ধরো পুকুর নিলে বা পুকুরই ধরো, দেখো পুকুরের মধ্যে একদম নিচের যে স্তরটা রয়েছে সেখানে উৎপাদক রয়েছে জলজ উদ্ভিদ। কিরকম হয়? খুব ছোট্ট ছোট্ট জলজ প্রাণী, ক্ষুদ্র জলজ উদ্ভিদ, একে আমরা ইংরেজিতে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি। একে কারা খাচ্ছে? প্রাথমিক খাদকেরা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদকে কারা খাচ্ছে? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী, যাকে জুপ্ল্যাঙ্কটন বলে। এই জুপ্ল্যাঙ্কটনকে কারা খাচ্ছে? অর্থাৎ জুপ্ল্যাঙ্কটন বা প্রাথমিক খাদককে খাচ্ছে গৌণ বা দ্বিতীয় স্তরের খাদকেরা, ছোট ছোট মাছ খাচ্ছে। আবার ছোট ছোট মাছকে খাচ্ছে বড় বড় মাছ। এরা হচ্ছে প্রগৌণ বা তৃতীয় স্তরের খাদক। এবার দেখো, ক্ষুদ্র জলজ প্রাণী যে উদ্ভিদের সংখ্যা যদি বেশিও হয় কিন্তু এত ছোট যে তাদের জীবদেহের যে শুষ্ক ওজন কিন্তু খুব কম, এবং তার থেকে একটু যে বড় প্রাণী জুপ্ল্যাঙ্কটন তাদের জীবদেহের শুষ্ক ওজন কিন্তু বেশি। আবার একে যারা খাচ্ছে ছোট ছোট মাছ, তার কিন্তু ওজন, জীবদেহের ওজন বা শুষ্ক ওজন জুপ্ল্যাঙ্কটনের থেকেও বেশি। আবার ছোট ছোট মাছকে যে বড় বড় মাছ খাচ্ছে তাদের আকার যেহেতু বড়, তাই এদের জীবের যে শুষ্ক ওজন তার জীবভরটাও বেশি হবে। এই কারণেই জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কিন্তু ইনভার্টেড বা উল্টো পিরামিড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, উল্টো পিরামিড আমরা দেখতে পাচ্ছি।
যে উৎপাদক থেকে ক্রমান্বয়ে যত উচ্চতর খাদকে আমরা যাব, এই জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এটা উল্টো পিরামিডের আকার নেবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, সংখ্যার পিরামিড, বাস্তু সংস্থানের পিরামিড বা খাদ্য পিরামিডের মধ্যে দুটো যে ভাগ, সংখ্যার পিরামিড এবং জীবভরের পিরামিড কিন্তু দুটো আকারের হতে পারে। একটা হচ্ছে আপরাইট বা ইরেক্ট হতে পারে, অর্থাৎ সোজাসুজি হতে পারে, আর 2 নম্বর এটা ইনভার্টেড বা উল্টো শেপের হতে পারে। ঠিক আছে, সংখ্যার পিরামিড কোথায় আপরাইট হবে এবং কোথায় ইনভার্টেড হবে আমি বলেছি, এবং জীবভরের পিরামিডও কোথায় আপরাইট হবে কোথায় ইনভার্টেড হবে আমি বলেছি। এবার লাস্ট যে আমাদের খাদ্য পিরামিডের মধ্যে ভাগ রয়েছে শক্তির পিরামিড, এটা আমি এবার করাবো। এই শক্তির পিরামিড কিন্তু সর্বদা আপরাইট হবে, অর্থাৎ এরকম শেপ হবে, সোজাসুজি হবে। এটা কিন্তু কখনোই ইনভার্টেড হবে না। কেন হবে না সেটা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। এবার আমরা বাস্তু সংস্থানের পিরামিডের মধ্যে শক্তির পিরামিডটা দেখে নিচ্ছি। দেখো এই শক্তির পিরামিডটা কিভাবে সর্বদা আপরাইট হবে, অর্থাৎ সবসময় এর শেপ তলদেশ প্রশস্ত এবং উপরটা সংকীর্ণ হবে। কেন? দেখো আমরা এখানে যে দেহে আবদ্ধ করছি এবং খাদ্য উৎপাদন করছি এবং শক্তি আনছে। ধরো সূর্য থেকে যে শক্তি উৎপাদন হলো উদ্ভিদ দেহে 1000 ক্যালোরি। ঠিক আছে, বিজ্ঞানী লিন্ডেম্যানের একটি সূত্র আছে যেখানে তিনি বলেছেন বাস্তুতন্ত্রের মধ্যে প্রত্যেকটি পুষ্টি স্তরে শক্তি হ্রাস পায়। ঠিক আছে, কত শতাংশ হারে হ্রাস পায়? 90% হারে শক্তি প্রত্যেক পুষ্টি স্তরে হ্রাস পায়। দেখো সৌরশক্তি থেকে উদ্ভিদের দেহে শক্তি আসলো, এরপর যখন এই শক্তিটা পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছবে তখন কিন্তু 90% শক্তি হ্রাস পাবে। অর্থাৎ 1000 ক্যালোরি শক্তি উদ্ভিদ দেহে এসেছিল, এর 90% মানে 900 ক্যালোরি শক্তি কিন্তু তার শারীরবৃত্তীয় কাজের জন্য ব্যয় করবে, এবং 90% থেকে বাদ দিলে থাকে 10% বা 10% শক্তি কিন্তু পরবর্তী পুষ্টি স্তর সেখানে পৌঁছবে। অর্থাৎ প্রাথমিক খাদক যখন উদ্ভিদকে খাবে তখন প্রাথমিক খাদকের দেহে 10% শক্তি যাবে, অর্থাৎ 100 ক্যালোরি শক্তি যাবে প্রাথমিক খাদকের দেহে। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে যখন প্রাথমিক খাদককে যখন গৌণ খাদক খাবে তখন আবারও এই প্রাথমিক খাদক তার 90% শক্তি কিন্তু 90% যে শক্তি ব্যয় করবে, অর্থাৎ 100-এর 90% কত হয়? 90 ক্যালোরি শক্তি ব্যয় হবে। তাহলে পরবর্তী স্তরে পৌঁছবে কত? 10 ক্যালোরি শক্তি। ঠিক আছে, পরবর্তী স্তরে 10 ক্যালোরি শক্তি পৌঁছলো। এবার গৌণ খাদকের দেহে কত শক্তি আসলো? 10 ক্যালোরি শক্তি। ঠিক আছে, এবার এই গৌণ খাদকের দেহে আবার তার শারীরবৃত্তীয় কাজে ব্যয় করবে 90%, অর্থাৎ 10 ক্যালোরি 90% কত হবে? 9 ক্যালোরি শক্তি। এই 9 ক্যালোরি শক্তি ব্যয় হওয়ার পর আর থাকবে কত? 10 ক্যালোরি থেকে 9 ক্যালোরি বাদ গেলে 1, তাহলে 1 ক্যালোরি শক্তি প্রগৌণ খাদকের দেহে কিন্তু পৌঁছবে। ঠিক আছে, তাহলে শক্তি আমরা কি দেখতে পাচ্ছি? ক্রমশ কিন্তু যত আমরা উৎপাদক থেকে যত উচ্চতর খাদক স্তরে আমরা যাচ্ছি শক্তির পরিমাণ কিন্তু কমছে। ঠিক আছে, এই কারণেই দেখা যাচ্ছে যে শক্তির পিরামিডের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিন্তু সর্বদা একমুখী হয়, অর্থাৎ আপরাইট বা ইরেক্ট হয়। এটা এর তলদেশ সর্বদা প্রশস্ত হবে, কেননা শক্তির পরিমাণ উৎপাদকে সবচেয়ে বেশি, তাই এখানে কিন্তু সব থেকে প্রশস্ত হবে, এবং যত উপর দিকে যাব তত শক্তির পরিমাণ কিন্তু কমতে থাকবে এবং পিরামিডের আকৃতি সংকীর্ণ হবে। ঠিক আছে, এটা কখনোই, এই পিরামিড কখনোই এরকম উল্টো শেপের হবে না, অর্থাৎ ইনভার্টেড শেপ হবে না। ঠিক আছে, সর্বদা এটা আপরাইট হবে। দেখো যদি আমরা এই লিন্ডেম্যানের সূত্র ছাড়াও বাস্তুতন্ত্রের মধ্যে তাপগতিবিদ্যার একটি সূত্র অনুযায়ী এই শক্তির পিরামিডের যে একমুখিতা এটাকে ব্যাখ্যা করবে। ঠিক আছে, কিরকম ভাবে? দেখো বাস্তুতন্ত্রের মধ্যে তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী শক্তির যখন রূপান্তর হবে তখন কিন্তু শক্তি ব্যয় হবে বা শক্তি হ্রাস পাবে। যেমন দেখো এই যে উদ্ভিদ রয়েছে উৎপাদক, এখান থেকে শক্তি যখন প্রাথমিক খাদকের দেহে যাচ্ছে, অর্থাৎ শক্তি কোথায় রূপান্তর হলো? উদ্ভিদ থেকে রূপান্তরিত হয়ে
প্রাথমিক খাদকের দেহে শক্তি পৌঁছলো, তখন কিন্তু শক্তি ব্যয় হবে। প্রাথমিক খাদককে যখন গৌণ খাদক খাবে তখনও শক্তির ব্যয় হবে, গৌণ খাদককে যখন প্রগৌণ খাদক খাবে তখনও শক্তির ব্যয় হবে। এভাবে প্রত্যেকটি স্তরে কিন্তু শক্তি পিরামিডের প্রত্যেকটা স্তরে কি হবে, শক্তির ব্যয় হবে। ঠিক আছে, এভাবে আমরা লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী বা তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী দুটোভাবেই আমরা কিন্তু শক্তির একমুখিতা বা এর শেপ যে আপরাইট বা ইরেক্ট বা সোজাসুজি হবে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তাহলে বাস্তু সংস্থানের আমরা পিরামিড